শত কোটি টাকার মালিক গাড়ি চালক মালেকের 14 দিনের রিমান্ড আবেদন। দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কায় পূর্ণ প্রস্তুতির পরামর্শ। এক সপ্তাহে 3 লাখ টন আমদানির অনুমতি, আরও কমবে পেঁয়াজের দাম। সগীরা মোর্শেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছালো। $8 কোটি পাচারে সাহায্য করেছে HSBC। এটি নিউজ দেখছেন, 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিল মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়াও থাকছে অধিকারের লড়াইয়ের গল্প। এবারে বিস্তারিত। জাল টাকা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভারকে আজ ঢাকার CMM আদালতে তোলা হবে। ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাকে উপস্থাপন করার কথা রয়েছে। আদালতে 14 দিনের রিমান্ড চাইবে পুলিশ। রোববার রাজধানীর তুরাগ এলাকার বামনের টেকের বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের মালেক ড্রাইভারের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার পরিচয় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক, তবে তিনি অধিদপ্তরের মহাপরিচালকের গাড়ি নিজেই ব্যবহার করেন ড্রাইভার রেখে। শুধু তাই নয়, রয়েছে শত কোটি টাকা, বিলাসবহুল একাধিক বহুতল বাড়ি, সঙ্গে গানম্যান রাখা VIP এই ড্রাইভার স্বাস্থ্যের সাবেক ডিজের গাড়ি চালক আব্দুল মালেক। সৌম্যদর্শন এই মানুষটিকে দেখে যে কারো মনেই শ্রদ্ধা জাগবে। বাস্তবে তার বিরুদ্ধে উঠে এসেছে দুর্নীতি আর অপরাধ করে সম্পদের পাহাড় বানানোর অভিযোগ। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক পদে কর্মরত এই আব্দুল মালেক পেয়েছিলেন আলাদিনের চেরাগ, মালিক বনেছেন শত শত কোটি টাকার। আব্দুল মালেক স্বাস্থ্যের সাবেক ডিজির গাড়ি চালক, তবে ডিজির জন্য বরাদ্দ একটি বিলাসবহুল গাড়িতে চড়তেন তিনি, এজন্য রেখেছিলেন ড্রাইভার। তার কবজা ছিল অধিদপ্তরের আরো 2টি গাড়ি, যার একটি পিকআপ ভ্যান ব্যবহার হতো তার ছেলের ডেয়ারি ফার্মে, অন্যটি মাইক্রোবাস ব্যবহার করত তার 2 স্ত্রী আর সন্তানেরা। মালেকের এসব কুকীর্তির খবর পেয়ে শনিবার রাতে তাকে আটক করে র্যাব। অস্ত্র মামলায় আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে তার সম্পদের এসব তথ্য বেরিয়ে আসে। 100 কোটি টাকারও বেশি তার সম্পত্তি আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার স্বীকারোক্তিতে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বহুতল বিশিষ্ট বাড়ি এবং অন্যান্য তার আর্থিক বৈভবের বিবরণ দিয়েছেন। মূলত নিয়োগ বাণিজ্য করে এই সম্পদের পাহাড় গড়েছেন আব্দুল মালেক। নিজের মেয়ে, ভাই, ভাতিজা সহ অনেক আত্মীয়কে চাকরি পাইয়ে দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মহোদয়, উনি তার ড্রাইভার ছিলেন, এই বিষয়টি উনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয়, দীর্ঘদিন যাবৎ সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে একই পদে থেকে, অর্থাৎ বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। মূলত 1982 সালে উনি মাস্টার রোলে চাকরি শুরু করেন, 8ম শ্রেণী পাস একজন ব্যক্তি। 86 সালে তার চাকরি মাস্টার রোল হিসেবে থেকে 3য় শ্রেণীর ড্রাইভার হিসেবে উনি অন্তর্ভুক্ত হন। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। করোনা প্রসঙ্গ।
দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের আশঙ্কায় পূর্ণ প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আজ কমিটির 20তম অনলাইন সভায় এমন সুপারিশ করা হয়। সভায় বলা হয়, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের মাত্রা অনেক বেশি, পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ উন্মুক্ত হচ্ছে, তাই দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে সংক্রমণ দ্রুত নির্ণয়ের লক্ষ্যে আরও বেশি সংখ্যায় টেস্ট করার উপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে পরামর্শক কমিটি স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাবরেটরি কমিটির সঙ্গে যৌথভাবে কোভিড-19 টেস্টের নীতিমালার খসড়া চূড়ান্ত করে। এদিকে শনাক্ত কম হলেও করোনায় মৃত্যুর গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি মারা যাচ্ছেন বয়স্করাই। কাজেই করোনাকে অবহেলা করে স্বাস্থ্যবিধি না মানলে এ চরম মাশুল দিতে হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বছরের শুরুর দিকে করোনার প্রকোপে ইউরোপের বিভিন্ন দেশের মৃত্যুর মিছিলে তালিকার ওপরে ছিল ইতালি। করোনা ভাইরাসের উৎসভূমি চীনকেও হার মানিয়েছে ইতালির মৃত্যুর পরিসংখ্যান। এর বড় কারণ, সে দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশই ষাটোর্ধ্ব। বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মানুষ মারা যাচ্ছে, এর বড় অংশই ষাটোর্ধ্ব। 20 সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন 2494 জন। শতকরা হিসেবে এই হার 50.50%। যত আমরা বয়স হতে থাকে তত আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা উইক হতে থাকে, শরীরে রিজার্ভ কমতে থাকে। তার সাথে সাথে আমরা কিন্তু কিছু কিছু রোগ অ্যাকোয়ার করতে থাকি, বলি ক্রনিক রোগ। কারো হয়তো একটা ইম্পর্টেন্ট রিসপেক্ট হাইপার টেনশন, তো কারো হাইপার টেনশন হয়তো হয়ে আছে, কারো ডায়াবেটিস হয়ে আছে, কারো হয়তো কিডনির প্রবলেম আছে, বয়স। ফলে ওনাদের ভিতরে কিন্তু যতগুলি রিস্ক ফ্যাক্টর যোগ হবে তত কিন্তু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগ, কিডনি রোগের মতো অন্যান্য রোগ রয়েছে। তাদের করোনা আক্রান্ত হলে তাদেরকে প্রথমেই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। এতে মৃত্যুর হার কমানো যেতে পারে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বয়স্ক রোগীদের আক্রান্ত হওয়া মাত্রই হাসপাতালে ভর্তির জন্য উৎসাহিত করা দরকার। এদিকে সেপ্টেম্বর মাস জুড়ে করোনা শনাক্ত তুলনামূলক কম, কিন্তু মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশ এখনও বিপদসীমার মধ্যেই আছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। করোনা টেস্ট করার ব্যাপারে মানুষের মধ্যে তীব্র অনীহা তৈরি হয়েছে। এটি বিপজ্জনক। মৃত্যুর হার কমানোর জন্য যেমন, তেমনি করোনা নিয়ন্ত্রণের কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করার জন্য টেস্ট করা দরকার। যেখানেই যাই, যেখানেই থাকি, আমাদের কিন্তু রিল্যাক্স, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা, হ্যান্ড ওয়াশিং, আমরা বলি কাফ এটিকেট, যেটা আমাদের মেইন একটা পার্টস। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ক আমরা বাইরে গেলে ব্যবহার করতেই হবে। মাস্ক কিন্তু আপনার কিন্তু বেস্ট স্টিল প্রুভেন প্রোটেকশন ফর কোভিড। করোনার সাথে দীর্ঘ 7 মাস বসবাসে মানুষ অনেকটা অভ্যস্ত হয়ে গেছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সীমিত চলাচলের অবস্থান থেকে সরে স্বাভাবিক জীবনযাপনে দেশের মানুষ, কিন্তু স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় আশঙ্কা থেকেই যাচ্ছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। যেমনটা জানিয়েছিলাম, জাল টাকা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভারকে আজ ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আহমেদ রাবি তানিম। ড্রাইভার মালেককে আদালতে তোলার বিষয় জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আহমেদ রাবি তানিমের সঙ্গে। তানিম, তাকে আসলে কখন নাগাদ আদালতে তোলা হবে, এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মুনিয়া, অনিয়মের নানা অভিযোগ নিয়ে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ড্রাইভার মালিক, তাকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছে, সিএমএম কোর্টে তোলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তাকে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায়, অর্থাৎ দুটি মামলায় তাকে 7-14 দিনের রিমান্ড আবেদন করেছেন তারা। সে বিষয়ের উপরেই শুনানি চলছে। এখন আদালত যে কয়দিনের রিমান্ড তাকে মঞ্জুর করবেন। এই ড্রাইভার মালিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ যেমন রয়েছে, তেমনি আসলে অবৈধ অস্ত্র ও জাল নোটের যে কারবার, সেটিরও কিন্তু অভিযোগ আছে। এবং গতকালকে র্যাব যখন তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে, সেই অভিযানে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং কয়েক রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ জাল নোট কিন্তু উদ্ধার করেছে। আর তার এই অবৈধ সব কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত টাকায় তিনি কিন্তু রাজধানীর যে তুরাগ থানা এলাকায় দক্ষিণ কামারপাড়ায় দুটি 7 তলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় তার 4.5 কাঠা জমিতে একটি নির্মাণাধীন 10 তলা ভবন রয়েছে। এছাড়া দক্ষিণ কামারপাড়ায় 15 কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন তিনি, এবং বিভিন্ন ব্যাংকে নামে বেনামে তার বিপুল অঙ্কের অর্থ থাকা
টাকার কথাও জানিয়েছে র্যাব। এবং এখন প্রশ্ন হচ্ছে এই অর্থগুলো তিনি বৈধ উপায়ে অর্জন করেছেন কিনা, অর্থাৎ অবৈধ উপায়ে এবং চাঁদাবাজির মাধ্যমে যে তিনি অর্জন করেছেন সে ধরনের কিছু প্রাথমিক অভিযোগ র্যাব সদর দপ্তরে এসে ভুক্তভোগী অনেকেই জানিয়েছেন। এবং তার যে এলাকাটি সেই এলাকায় সে ধরনের অভিযোগগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার পরে কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সেই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এবং তার বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত আছে। তার যে দুজন স্ত্রী আছেন, দুজন স্ত্রীকে তিনি সমানভাবে সেসব সম্পদ যেমন লিখে দিয়েছেন, তেমনিভাবে তার যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী থেকে শুরু করে ক্যান্টিনের ম্যানেজারের দায়িত্ব কিভাবে আসলে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একজন ড্রাইভার মালিক আসলে এতদিনে কি তো গড়ে ওঠেননি, নিশ্চয়ই এর পিছনে উচ্চপদস্থ কারো যোগসাজশ ছিল, উচ্চপদস্থ কারো ক্ষমতার দেন দরবার ছিল। এবং এই ড্রাইভার মালিক এই তাদের ড্রাইভিং পুলের সভাপতি ছিলেন, ড্রাইভিং অ্যাসোসিয়েশনের। তিনি এত সব ক্ষমতা খাটিয়ে কিভাবে আড়ালে এত অবৈধ উপায়ে এই অর্থগুলো, শত কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করেছেন সেই বিষয়গুলো অধিকতর তদন্তের জন্য, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের যে আবেদন সেটি আইন শৃঙ্খলা বাহিনী করেছে। তো রিমান্ডের শুনানি কিছুক্ষণের মধ্যে শেষ হলে আমরা জানতে পারবো যে ড্রাইভার মালিককে আসলে কতদিনের জন্য রিমান্ডে দেওয়া হলো। ধন্যবাদ তানিম আপনাকে। মালিক ড্রাইভার সম্পর্কিত তাকে আদালতে তোলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ রাব্বি তানিম। যাচ্ছে পেঁয়াজ প্রসঙ্গে। 7 দিনে 3 লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিল ব্যবসায়ীরা। মাঠে থাকছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপগুলো। অন্যদিকে মিয়ানমার থেকে আমদানি আর ভারতে আটকে থাকা পেঁয়াজ দেশে ঢুকছে এখনো, তাই আরও কমবে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। গোলাম কাদির রবু রিপোর্ট। এখন পর্যন্ত পেঁয়াজের ঘাটতি নেই বাজারে, বরং সরবরাহ বেড়েছে আরও। তারপরেও পেঁয়াজ আমদানির হিড়িক। 14 সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের পর জোরে সোরে মাঠে নামে ছোট বড় সব আমদানিকারক ব্যবসায়ীরাই। সরকারের হিসাব বলছে 1 সপ্তাহেই ব্যবসায়ীরা অনুমতি নিয়েছে 3 লাখ টন আমদানির সে খাতায় এখন নাম আসছে বড় বড় শিল্প গ্রুপেরও। ভারত এক্সপোর্ট বন্ধ করলো, তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 3 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের ইম্পোর্ট পারমিশন আমরা দিয়েছি। আমাদের বড় বড় ইম্পোর্টার, মাঝারি ইম্পোর্টার, ছোট ইম্পোর্টাররাও অত্যন্ত আগ্রহ সহকারে আইপি নিচ্ছেন এবং প্রচুর পরিমাণে আইপি আমরা ইস্যু করছি এবং আশা করছি যে পেঁয়াজের যে দাম নিয়ে যে একটা আমাদের মধ্যে অস্বস্তির একটা বিষয় হয়তো বা কিছুটা ছিল, সেটা এখন নাই এবং সামনে আরও থাকবে না। এদিকে দুদিন আগেই ভারত থেকে মিলেছে সেখানে আটকে থাকা আগের কেনা পেঁয়াজ রপ্তানির অনুমতি, যেগুলো হিলি ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছে শনিবার থেকেই, যা অব্যাহত আছে এখনো। মিয়ানমার থেকেও শুরু হয়েছে আমদানি। এই গাড়িগুলো চলে আসার কারণে অলরেডি আপনার সাধারণ ব্যবসায়ীরা মনে করতেছে যে পেঁয়াজ তো চলে আসছে, বাজারটা যদি কমে যায় তার জন্য যে যার কাছে যা কিছু আছে মনে করেন সবই লসেও বেচতেছে। কমার আশঙ্কা আছে, মানে সরকার শুনতেছি সরকারের বিভিন্ন রাষ্ট্র থেকে পেঁয়াজ নিয়ে আসতেছে, যদি ওরকম পেঁয়াজ আসে বাজার কিছু কমবে। ব্যবসায়ীরা বলছেন বেসরকারির পাশাপাশি সরকারও উদ্যোগ নিয়েছে 1 লাখ টন পেঁয়াজ আমদানির। সেগুলো আসা শুরু হলে দাম কমে আসবে আরও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ। 30 বছর আগে রাজধানীর সিদ্ধেশ্বরী চাঞ্চল্যকর সগীরা মোর্শেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী 7 অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। এর আগে 26 আগস্ট অভিযোগ গঠনের দিন থাকলেও আসামিদের সময়ের আবেদনে তা পিছিয়ে দেন বিচারক। গত 16 জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে 1309 পৃষ্ঠার একটি অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা PBI এর পরিদর্শক রফিকুল ইসলাম। সগীরা মোর্শেদ হত্যা মামলার আসামিরা হলেন সগীরা মোর্শেদের ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়দাতুল মাহমুদা ওরফে শাহিন, হাসান আলী শ্যালক, আনাস মাহমুদ ওরফে রিজওয়ান এবং ভাড়াটি খুনি মারুফ রেজা। খুলনার বটিয়াঘাটের হালিয়া গ্রামের গৌরী দাসী এবার স্বামীর ভিটায় গেলেন 35 বছরের সঞ্চিত বঞ্চনা আর পরিশ্রমের বিনিময়ে পাওয়া অধিকার নিয়ে। কি সেটা জানাচ্ছেন মুন্নি সাহা। এই শ্বশুর বাড়িতে কত বছর পরে আসলা? 35।
শ্বশুর বাড়ি? হ্যাঁ, মাঝে মাঝে আসি, বেড়ায় যেতাম, খাইয়ে যেতাম। মাঝে মাঝে এ বাড়িতে আসতেন বটে, তবে সে আশা আর আজকের আশায় অনেক পার্থক্য। সে কারণেই ভাসুর পুত্র অমূল্য মণ্ডলের মারমুখী রূপ। ওই আগামাতা বিটে থুয়ে ওই দেবেন্দ্রগড় ধ্যান দিতে নিয়ে আসো, আগামাতা বিটে থুয়ে দেবেন্দ্রগড় ধ্যান দিতে নিয়ে আসো। এর কোনো বাড়ি ছিল না, সুপারি বাগান ছিল। গত ৩৫ বছর ধরে যিনি এই গৌরী দাসীর বিরুদ্ধেই আইনি লড়াই লড়েছেন। তা আমি মানুষজনটা নিয়ে আসলাম যে তারা কি কয়, তার মধ্যে যদি আমি দেওয়া কথা কথাম, তাহলে তোরা ক্ষতি হয়েছে যে খুলি না, এই যেমন কয় মাতব্বররা যা কবে তাই শুনতে হবে। তো তারা যদি কয় তোমার এই 2 বিঘা দিলাম, তোমার জামাই নিয়ে খাও গে, তাই নিয়ে আমি সরিয়ে যেতাম, বুঝছো? ফার্স্ট করে উকিল সালিশ না, আমি উকিল সালিশ করিয়ে না, এইটা সেই উকিল সালিশ। এইটা সেই উকিল সালিশ হলো। অভিমন্যু মণ্ডলের রেখে যাওয়া সম্পত্তির ভাগ চাইতে আসায় বিধবা গৌরীর বিরুদ্ধে প্রথমে মামলা ঠুকে দেয় এই অমূল্য মণ্ডলের বাবা যতীন্দ্র মণ্ডল। শোনো শোনো, আমি কি করছি, পুরোনো কথা তুলে লাভ নেই। তুমি যদি আইনে পাইয়ে থাও, তুমি যদি আইনে পাইয়ে থাও, অত তোমারও বিশাল কথা বাদ দাও, তোমারও বিশাল কথা বাদ দাও, ও তুমি করে না। অমূল্য আর গৌরী দাসের বিতর্ক থেকে বোঝা যায় অল্প বয়সে বিধবা গৌরী এ বাড়িতে আশ্রিত ছিলেন। পরপর 3টি ছেলে হয়ে মারা যাওয়ার পর 2 মেয়ে এখানেই বড় হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাড়ি লুট, আবারও ফিরে আসা, বড় মেয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া, এরকম নানান লড়াইয়ের কাহিনী। 96 সালে মামলাটি হবার পর ছোট মেয়ে গীতার স্বামী শাশুড়িকে তার সম্মান অধিকারের লড়াইয়ে সহযোগিতা করেন। 2015 সালে গৌরীর সেই মেয়ের জামাই অর্ধেন্দু সর্দারও মারা যান। মামলা তো শেষ, মামলা আপনি জিতে গেছেন। তো সে তো মরিয়ে গেছে, সে তো নেই। মুন্নি সাহা, এটিএন নিউজ, দাকুব, খুলনা। গৌরী দাসীর লড়াইয়ে নতুন একটি অধ্যায় যোগ হলো। মেগিতার স্বামীও যখন চলে গেলেন, তারপর কিভাবে চলল প্রায় শতবর্ষী এই নারীর অধিকারের লড়াই, দেখুন আগামীকাল। 3টা নিউজ আওয়ারের সময় হলো 32টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: পাবনায় উপনির্বাচন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে স্কুল ছাত্রীকে হত্যা। শত কোটি টাকার মালিক গাড়ি চালক মালেক 14 দিনের রিমান্ডে। দ্বিতীয় দফা করোনার সংক্রমণের শঙ্কায় পূর্ণ প্রস্তুতির পরামর্শ। 1 সপ্তাহে 3 লাখ টন আমদানির অনুমতি, আরও কমবে পেঁয়াজের দাম। সগীরা মোর্শেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছালো। $8 কোটি পাচারে সাহায্য করেছে HSBC। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অন্যান্য খবরে যাচ্ছি। রাজধানীর হোটেল সোনারগাঁও এ সৌদি এয়ারলাইন্স এজেন্সির সামনে বিক্ষোভ করছে টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, শ্রমিকদের বিক্ষোভ নিয়ে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা?
আপনি যেটি জানেন যে এই সোনারগাঁ হোটেলের পাশেই সৌদি এয়ারলাইন্সের যে রুটটি আছে সেখান থেকে টিকিট সংগ্রহ করা হয়। গত কয়েকদিন ধরেই আসলে এখানে টিকিট প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে একটি নিশ্চয়তা পাবেন কিনা যারা প্রবাসগামী যাত্রীরা আছেন তারা একটু কিছুটা সন্দিহান ছিল। যেহেতু জানেন যে আপনি করোনাকালীন সময়ে বেশ কয়েকবার সৌদি আরবের যারা প্রবাসীরা ছিলেন তাদের জন্য সময় বাড়ানোর কথা বলা হয়েছিল, যাতে ভিসার মেয়াদ বাড়ানো হয়। তো 3 দফা সময় বাড়ানোর পর এই মাসের 30 তারিখ পর্যন্ত তাদের সর্বশেষ যে মেয়াদ ছিল সেটি বাড়ানো হয়েছে। আর এর মধ্যেই তো তারা সিদ্ধান্ত দিয়েছে যে প্রাথমিকভাবে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে তারা সপ্তাহে 2টি করে আসলে তারা যাত্রী পরিবহন করবে 2টি ফ্লাইটের পরিচালনার মাধ্যমে। আর এদিকে দিয়েই তারা বাংলাদেশ বিমানের যারা আছেন তারাও চাইছেন যে তারাও পরিবহন করবে, যদিও বাংলাদেশ বিমানকে সৌদি সরকার থেকে কোনো নির্দেশনা কিংবা তাদের অনুমতিপত্রটা আসলে দেওয়া হয়নি। আর যার পরিপ্রেক্ষিতে আসলে সৌদি এয়ারলাইন্সের যে পরিবহন বিমানগুলো আছে সেগুলো পরিবহনের একটা নিষেধাজ্ঞার কথা তারা বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখানে জানানো হয়েছে। আর সেই নির্দেশনার অনুযায়ী আসলে এখানে সকাল থেকেই টিকিট প্রত্যাশী যারা যাত্রী আছেন তারা ভিড় করছেন, এমনকি যারা এর আগেও টিকিট আগেই কিনেছেন এবং সেই অনুযায়ী তারা দেশে ফিরেছেন কিন্তু করোনাকালীন সময় তারা যেতে পারেননি, তারা আসলে মূলত তারা জানতে আসছেন যে আসলে তাদের যাওয়ার ক্ষেত্রে কি ব্যবস্থাপনা হবে, যেহেতু আপনি জানেন যে 30 তারিখের মধ্যে তাদের ভিসার মেয়াদগুলো শেষ হয়ে যাবে। তো তার সকাল থেকে এখন ভিতরে এই সৌদি এয়ারলাইন্সের যে কাউন্টারটি আছে সেই অফিস কার্যালয়ের সামনে তারা এসেছেন এবং কি তারা টোকেনের মাধ্যমে ভিতরে যাওয়ার যে ব্যবস্থাপনা আছে সেটি নিচ্ছিলেন। কিন্তু তারা অভিযোগ করেছেন যে প্রতিদিন 300টির মতো করে টোকেন দেওয়ার কথা থাকলেও এখানে আসলে সেভাবে তারা সুবিধাটি পাচ্ছেন না, যার ফলে প্রচুর সময় লাগছিল। আর এদিক দিয়ে তাদের যে 30 তারিখের সময়সীমা সেটিরও আসলে শেষের দিকে চলে আসছিল, যে কারণে তারা দুপুরের পর থেকে বেশ কিছুটা উত্তেজনা এখানে ছড়িয়ে পড়ে। তার পরবর্তীতে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কি সোনারগাঁ হোটেলের যারা সিকিউরিটি গার্ড আছে তারাও এখানে ছিল। জাস্ট কিছুক্ষণ আগেই আসলে এখানে একটু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের যারা কর্তৃপক্ষ আছেন যে সেলস ম্যানেজার তিনি এখানে এসেছিলেন, তারা প্রাথমিকভাবে জানিয়েছেন যে 30 তারিখের আগ পর্যন্ত তারা 2টি ফ্লাইট পরিচালনার তারা অনুমতি পেয়েছেন, যদিও তারা বলছেন যে করোনাকালীন সময়ে তারা বিশেষ ব্যবস্থাপনায় ফ্লাইট পরিচালনা করলেও সেখানে 260 জন করে তারা যাত্রী নিতে পারবেন। অর্থাৎ 2টি ফ্লাইটে যদি 520 জন যাত্রী যেতে পারেন, তারা বাদবাকি যারা আছেন তারা কি করবেন সেই বিষয়টি নিয়ে এখানে তারা আন্দোলন করছেন এবং কি তার পরবর্তীতে তারা সোনারগাঁ হোটেল কর্তৃপক্ষ যারা আছেন তারা সিকিউরিটি গার্ডের মাধ্যমে তাদেরকে বাইরে রাস্তায় বের করে দিলে তারা রাস্তায় অবস্থান নেয়, যার ফলশ্রুতিতে ফার্মগেট থেকে শাহবাগ যে গামী যে মূল সড়কটি আছে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারা রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন করছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন। আর পরবর্তীতে এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে এবং তারা এখন আন্দোলনরত যারা উপস্থিত আছেন সেসব প্রবাসী বিদেশগামী যাত্রীরা আসলে তারা এখানে আসলে তাদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং কি রাস্তাটা যাতে একদম যানবাহন চলাচল করতে পারে স্বাভাবিকভাবে সেই ব্যবস্থাপনা তারা করছেন। তো এখন যেটি বলা হচ্ছে বারবার যে আসলে আমরা বেশ কিছু যারা যাত্রী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও যে বলেছেন যে আসলে তারা মূলত কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন না, তবে তারা বারবার বলছেন যে আসলে 30 তারিখ পর্যন্ত যে অনুমতিপত্র দেওয়ার কথা ছিল সেই বিষয়টি যদি সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে সেই সময়সীমাটা যদি বাড়ানো হয়, ভিসার মেয়াদগুলো যদি বাড়ানো হয়, তাহলে হয়তো বা তাদের জন্য সুখকর হবে, তারা বাইরে যাওয়ার সময় সেই সময়টা পাবে। মূলত কর্তৃপক্ষের সাথে কথা বলার তারা অনুমতি চেয়েছে যে আসলে যাতে সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার দুজনের মধ্যে একটি সমন্বয় করে ব্যবস্থাপনা করা হয়। আর এখন মূলত তারা আন্দোলন করছে, আপনারা দেখছেন যে পুলিশও এখানে এসেছে এবং তারা রাস্তাটি পরিষ্কার করার জন্য চেষ্টা করছেন যাতে গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। আর সাপ্তাহিক যেহেতু মাঝখানে কর্মদিবস আজকে, সেহেতু এই বিকালের টাইমটায় আসলে প্রচুর যানজটের সৃষ্টি হয়, কিন্তু এই যারা আন্দোলন করছেন তারাও আসলে সেভাবে বুঝতে পারছেন না, সেভাবে তারা আসলে চাইছেন যে একটা সুরাহা হোক। তো এখন দেখার বিষয় আসলে যে সৌদি বিমান কর্তৃপক্ষ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ আসলে তারা কিভাবে সিদ্ধান্ত নেয় এবং সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখে, যে আসলে সমন্বয়টা কিভাবে হবে সেটি এখন দেখার বিষয়। আর যে সমন্বয়টি আসলে চাইছেন এখানে যারা টিকিট প্রত্যাশীরা আছেন তারা। মুনিয়া, ধন্যবাদ সম্রাট আপনাকে।
দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে সৌদি এয়ারলাইন্স এজেন্সির সামনে বিক্ষোভ করছেন টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী শ্রমিকরা। সহকর্মী সম্রাট আনোয়ার আমাদের সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী খবরে। পাবনা ৪ আসনের উপনির্বাচনের প্রচারণায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনাকালে নির্বাচনী মিছিল সমাবেশ মানা, তবে তা মানছে না কেউ। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। আটঘরিয়া লক্ষ্মীপুরে এই বিশাল নির্বাচনী সভা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের সমর্থনে। গত এক সপ্তাহে ঈশ্বরদী ও আটঘরিয়ায় কমপক্ষে এমন 10টি সমাবেশ হয়েছে নৌকার পক্ষে। নির্বাচনের উত্তাপে যেন উড়ে গেছে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির সতর্কতা। নিয়ম ভাঙার প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী বিএনপিও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দলীয় প্রার্থীর সমর্থনে চলছে মিছিল, জনসভা। আগে করা করেছিল সেই রকম, এখন খুব একটা করা করে নাই, যার জন্য মাস্ক অনেকেই পরে না। আমি নিজে পয়েন্টে মিছিল ধরা দিছিলাম, এর জন্য আমি পুকুরটা রেখে দিছি। আওয়ামী লীগ নেতার দাবি, দল ও প্রার্থীর প্রতি ভালোবাসা নিয়ে কর্মীরা মাঠে। তাদের আবেগে ভেসে গেছে আচরণ ও স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা। আর নিজেদের কর্মীদের অসচেতনতার দায়ও সরকারের ঘাড়ে চাপালেন বিএনপি নেতারা। নেতা কর্মীরা আবেগে হয়তো অনেকে মিছিল করে আসছে, আমরা মিছিল করে আসার জন্য নিষেধ করেছি এবং বিভিন্ন জায়গায় চেয়ার দিয়ে আমরা প্রতিনিধি সভা আকারে সমাবেশ করার বা কর্মী সভা করার চেষ্টা করছি। সরকার জনগণকে বোঝাতে পারে নাই করোনা কতটা খারাপ রোগ, যার জন্য আজকে আমাদের নাগরিকরা সচেতন হয় নাই। করোনার এই ক্রান্তিকালে নিজের এবং অন্যের সুরক্ষার জন্যই সচেতন হওয়ার পরামর্শ দায়িত্বশীলদের। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা যেন এই বিষয়ে একটু সিরিয়াসলি দেখেন, একটু গুরুত্ব সহকারে দেখেন। আপনারা স্বাস্থ্যবিধি মানুন, যত জনসমাবেশ কম করা যায়। আর আমাদের আজকে কালকের মধ্যেই ম্যাজিস্ট্রেট সাহেবগণ 18 জন ম্যাজিস্ট্রেট ফুল সুইংয়ে দায়িত্ব পালন করবে। সাবেক ভূমিমন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে শূন্য হওয়া পাবনা 4 আসনে উপনির্বাচন 26 সেপ্টেম্বর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভার স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মিজানুর রহমান নামে এক তরুণ। নিহত নীলারায় পৌর এলাকার অ্যাসেড স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও নীলার ভাই অলোক জানায়, পৌর এলাকার মিজানুর রহমান চৌধুরী অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল নীলাকে। রোববার সন্ধ্যার পর স্থানীয় এক হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নীলা ও তার ভাই অলোকের পথ আটকায় মিজানুর। এক পর্যায়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টা পর মৃত্যু হয় নীলার। তার ঘাড়, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত মিজানকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। মেটার প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। কৃষি অফিসের তথ্য মতে জেলায় 55 হেক্টর জমিতে এবার মাল্টার আবাদ হয়েছে। প্রাথমিক পর্যায়ে হেক্টর প্রতি ফলন 9 মেট্রিক টন হলেও সঠিক পরিচর্যা করতে পারলে তা 12 থেকে 15 মেট্রিক টন হওয়া সম্ভব। এ বিষয়ে বাগানীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে তারা। মাল্টা চাষিরা জানান, বাগান করতে একর প্রতি 4 লাখ টাকার মতো খরচ হলেও 2 বছরের মধ্যেই তা উঠে আসে। বাজারে ভালো চাহিদা থাকায় অনেকেই এখন ঝুঁকছেন মাল্টা চাষে। জেলার প্রায় 200 মাল্টা বাগানে কর্মসংস্থান হয়েছে 2000-এরও বেশি মানুষের। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রস্তাব প্রত্যাহার ও পণ্যটি রপ্তানিতে কোনো শুল্ক আরোপ না করা সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ওই সংগঠন দুটির নেতারা। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে রপ্তানি আয়ের পেছনে পাটের অবদান তুলে ধরেন বক্তারা। বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হলে কেবল রপ্তানিকারকরাই নন, লাখ লাখ কৃষক শ্রমিক বেকার যেমন হবে, ধস নামবে সোনালী আসে সোনালী গৌরবেও।
ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতগুলোর জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় কাঁচা পাট রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা। আবারও সময় হলো 32টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। মুম্বাইয়ে 3 তলা ভবন ধসে অন্তত 10 জনের মৃত্যু। জয় দিয়ে মৌসুম শুরু করল জুভেন্টাস। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর। অর্থ আত্মসাতের বিষয়ে জানার পরও বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি ডলার পাচারে প্রতারকদের সাহায্য করেছে HSBC। ফাঁস হওয়া নথিতে প্রকাশ পেয়েছে এই তথ্য। এতে দেখা যায় HSBCর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় 8 কোটি ডলার পাচার করেছে প্রতারকরা। HSBCর মাধ্যমে একজন কুখ্যাত সন্ত্রাসীকে অর্থ পাচারে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের বড় একটি ব্যাংক। প্রতারিত বিনিয়োগকারীদের আইনজীবীরা বলছেন, এসব প্রতারণার ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত ছিল HSBCর। তবে ব্যাংকটি বলেছে তারা আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এর আগে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে 190 কোটি ডলার জরিমানা গুনতে হয়েছিল HSBCকে। 80% of its profits are made in Asia, and if it went, that's likely to be where it heads. ভারতের মুম্বাইয়ে একটি 3 তলা ভবন ভেঙে পড়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার ভোরের দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ভেঙে পড়ে 3 তলা বাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে সহায়তা করছে। এর মধ্যে শিশু সহ 31 জনকে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো 20 থেকে 25 জনের আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ভবনটি প্রায় 40 বছরের পুরনো। সেখানে প্রায় 20টি পরিবার থাকত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল গঠন করা হয়েছে। খেলার খবর। সিরি আ লিগে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলো জুভেন্টাস। রোববার রাতে তারা 3-0 গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। অপর ম্যাচে সাসুওলার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ক্যালিয়ারি। নিজেদের মাঠে খেলার শুরু থেকে প্রাধান্য দেখায় জুভেন্টাস। 13 মিনিটে দেয়ান কুলুসেভস্কি গোলের সূচনা করেন। 24 মিনিটে রোনালদো জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। 78 মিনিটে বনুচি দলের ব্যবধান দ্বিগুণ করেন, আর খেলার 88 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে দলের স্কোর 3 নিয়ে যান। গোল করার মতো সুযোগ পেয়েছিল সাম্পদোরিয়া, কিন্তু ব্যর্থ হন তাদের ফরওয়ার্ডরা। শেষ পর্যন্ত 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। আইপিএলের শুরু থেকেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি তারা। এবার সেই ব্যর্থতা ঘোচানোর মিশন বিরাট কোহলির দলের। বেঙ্গালুরু দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, পার্থিব প্যাটেল। এছাড়া এবি ডিভিলিয়ার্স, ক্রিস মরিস ও অ্যারন ফিঞ্চের মতো বিদেশি ক্রিকেটাররা আছেন। এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের মিশন বেঙ্গালুরুর সামনে। অন্যদিকে 2016 সালে একবার শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের নেতৃত্বে আছেন ডেভিড ওয়ার্নার, মনীষ পান্ডে, ভুবনেশ্বর কুমার, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহাদের সঙ্গে আরও আছেন কেন উইলিয়ামসন, মিচেল মার্শ, মোহাম্মদ নবী ও রশিদ খানের মতো ক্রিকেটাররা। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
শত কোটি টাকার মালিক গাড়ি চালক মালেক 14 দিনের রিমান্ডে। দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কায় পূর্ণ প্রস্তুতির পরামর্শ। এক সপ্তাহে 3 লাখ টন আমদানির অনুমতি, আরও কমবে পেঁয়াজের দাম। সগীরা মোর্শেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছালো। $8 কোটি পাচারে সাহায্য করেছে HSBC। পাবনায় উপনির্বাচন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে স্কুল ছাত্রীকে হত্যা। মুম্বাইয়ে 3 তলা ভবন ধসে অন্তত 10 জনের মৃত্যু। জয় দিয়ে মৌসুম শুরু করল জুভেন্টাস। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্ট্যাটাস প্রেস এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।